কম্পিউটার নতুন কিনেছিলাম, টাইপিং প্র্যাকটিস করছিলাম। অর্ক পাশে বসে দেখছিল। হঠাৎ সে আমার হাতের উপর তার হাত রাখল। তার স্পর্শে আমার আঙুল কাঁপতে শুরু করল। কিবোর্ডের বাটনগুলো যেন জীবন্ত হয়ে উঠল তার কথায়। আমি থমকে গেলাম। মনিটরের নীল আলো আমাদের মুখে পড়ছিল। অর্ক, হাত সরাও। আমি তার হাত ঝাড়া দিয়ে ফেললাম। এসব কি বলছ? আমি যা অনুভব করি তাই বলছি, দিদি। অর্ক আমার চোখে চোখ রেখে বলল। প্রতিদিন তোমাকে দেখি, তোমার সাথে সময় কাটাই, আর ভাবি, তুমি যদি শুধু আমার বোন না হতে। আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু অর্ক আমার হাত ধরে ফেলল। দিদি, প্লিজ, আমার কথা শোনো। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই পৃথিবীতে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা চৌধুরী। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস চৌধুরী, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর মালিনী। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন ছিল শনিবার। বিকেলে আমি ঘরে একা ছিলাম। দেবাশিস অফিসের কাজে বাইরে গেছিল। অভিক তার কলেজের বন্ধুদের সাথে বাড়িতে প্রজেক্ট করতে গেছিল, আর মালিনী তার বন্ধুর বাড়িতে বার্থডে পার্টিতে। আমি নতুন কেনা ল্যাপটপে টাইপিং প্র্যাকটিস করছিলাম। সেই দিনই আমার ছোট ভাই অর্ক আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। অর্ক আমার থেকে ১০ বছরের ছোট, বয়স ৩২। অর্ক পাশে বসে দেখছিল আমি কি করছি। হঠাৎ সে আমার হাতের উপর তার হাত রাখল। তার স্পর্শে আমি চমকে উঠলাম। কিবোর্ডের বাটনগুলো যেন জীবন্ত হয়ে উঠল তার কথায়। আমি থমকে গেলাম। মনিটরের নীল আলো আমাদের মুখে পড়ছিল। অর্ক, হাত সরাও। আমি তার হাত ঝাড়া দিয়ে ফেললাম। এসব কি করছ? আপা, তুমি টাইপিং ভুল করছ। আমি তোমাকে দেখাচ্ছিলাম, অর্ক বলল। আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখি, তো আমি তোমাকে টাইপিং শেখাতে পারি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ওহ, আমি ভেবেছিলাম তুমি। আমি কথাটা শেষ করলাম না। কি ভেবেছিলে? অর্ক জিজ্ঞেস করল। কিছু না, আমি হাসলাম। আচ্ছা, দেখাও কিভাবে করতে হয়। অর্ক আমাকে টাইপিং শেখাতে লাগল। তার নির্দেশনায় আমি নিজেকে আরও দক্ষ করে তুলছিলাম। ১ ঘন্টা প্র্যাকটিস করার পর অর্ক বলল, আপা, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি বললাম, চোখ স্ক্রিনে নিবদ্ধ রেখে। আমি তোমাকে ভালোবাসি। আমি চমকে তার দিকে তাকালাম। আমি জানি তুমি কি ভাবছ, অর্ক বলল। কিন্তু শোনো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বড় বোন। আর আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই যেটা আমি আবিষ্কার করেছি। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আবার ভুল বুঝেছিলাম। কি দেখাবে? টাইপ করো, আমি তোমাকে ভালোবাসি। এটা আমার মনের কথা। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাদের প্রেমের গল্প লিখতে চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। অর্ক, এসব কি বলছ? প্লিজ, শুধু টাইপ করো, অর্ক অনুরোধ করল। তারপর দেখাবো আমার আবিষ্কার। আমি দ্বিধা নিয়েও সেই বাক্যগুলো টাইপ করলাম। যেই টাইপ শেষ করলাম, হঠাৎ করে স্ক্রিন অন্ধকার হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম কম্পিউটার বিগড়ে গেছে কিনা। অর্ক, কি হলো? কম্পিউটার নষ্ট হয়ে গেল নাকি? ভয় পেও না, অর্ক হাসল। একটু অপেক্ষা করো। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে একটা নতুন উইন্ডো খুলে গেল। সেটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের পুরানো বাড়ির ছবি, যেখানে আমরা ছোটবেলায় থাকতাম। এটা কিভাবে? আমি একটা সফটওয়্যার বানিয়েছি, অর্ক উত্তেজিত কণ্ঠে বলল। যেটা স্পেসিফিক কিছু টেক্সট লিখলে পুরানো ডেটাবেস থেকে ম্যাচিং ইমেজ খুঁজে বের করে। আমি আমাদের পুরানো সব ছবি স্ক্যান করে এই সিস্টেমে আপলোড করেছি। আমি বিস্মিত হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। স্ক্রিনে নতুন ছবি আসতে শুরু করল, আমাদের পারিবারিক ছবি, জন্মদিনের পার্টি, পিকনিকের ছবি। সব পুরানো ছবি, যেগুলো আমি বহু বছর দেখিনি। তুমি এটা কিভাবে করলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এটা আমার প্রজেক্ট, অর্ক গর্বিত স্বরে বলল। আমি গত ২ বছর ধরে এটার উপর কাজ করছি। আমি চাই আমাদের পরিবারের সব পুরানো স্মৃতি সংরক্ষণ করতে এবং সহজে খুঁজে পাওয়া যায়।
হঠাৎ একটা ছবি দেখে আমার চোখ ছলছল করে উঠল। আমার বাবা-মার ছবি, যারা ৫ বছর আগে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। অর্কু। আমার গলা ভারী হয়ে এল। আমি জানতাম তুমি এটা দেখতে চাইবে, অর্ক ধীরে ধীরে বলল। এই সিস্টেমে আরও অনেক কিছু আছে। আমি তোমাকে দেখাতে চাই। সে আরেকটি কমান্ড টাইপ করল, আর স্ক্রিনে আমাদের বাবা-মায়ের বিয়ের ভিডিও চলতে শুরু করল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই ভিডিও আমি কখনো দেখিনি। এটা কোথায় পেলে? আমি জিজ্ঞেস করলাম, চোখের জল মুছতে মুছতে। বাবার পুরানো হার্ড ড্রাইভে ছিল, অর্ক বলল। আমি সব রিকভার করেছি। আরও অনেক ভিডিও আছে। আমরা যখন ছোট ছিলাম তখনকার। আমরা কয়েক ঘন্টা ধরে পুরানো ভিডিও আর ছবি দেখতে লাগলাম। প্রতিটি ছবি, প্রতিটি ভিডিওর সাথে পুরানো স্মৃতি ফিরে আসছিল। আমরা হাসলাম, কাঁদলাম, আর আমাদের শৈশবের গল্প শেয়ার করলাম। হঠাৎ অর্ক একটা ফাইল খুলল যেটার নাম ছিল UM3014। স্ক্রিনে একটা ভিডিও দেখা গেল আমাদের পুরানো বাড়ির। কিন্তু ভিডিওটা অদ্ভুত ছিল। ক্যামেরা ভয়ঙ্করভাবে কাঁপছিল, আর কোনো আওয়াজ ছিল না। এটা কি ভিডিও? আমি জিজ্ঞেস করলাম। অর্ক চুপ করে রইল। তার চোখে চিন্তার ছায়া। আমি ঠিক জানি না। এটা বাবার হার্ড ড্রাইভে ছিল, কিন্তু অন্য ফোল্ডারে। এটা ডিলিট করা হয়েছিল, কিন্তু আমি রিকভার করেছি। আমরা উদ্বিগ্ন হয়ে ভিডিওটা দেখতে লাগলাম। ক্যামেরা ধীরে ধীরে আমাদের বাড়ির ভেতরে ঢুকছে, যেন কেউ চুপি চুপি ঢুকেছে। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। অর্ক, আমার ভয় লাগছে, আমি বললাম। এটা কি? আমিও জানি না, অর্ক বিটবিট করল। কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের বাড়িতে চুপিসারে ঢুকেছিল। ভিডিওতে ক্যামেরা এবার আমাদের বাবা-মায়ের বেডরুমের দিকে এগোচ্ছে। দরজা খোলা ছিল। ক্যামেরা দরজার কাছে থেমে গেল, আর আমরা দেখতে পেলাম কেউ একজন বেডরুমে ঢুকছে। সে একটা ড্রয়ার খুলল আর কিছু একটা খুঁজতে লাগল। ওরে বাবাগু! অর্ক ফিসফিস করল। এ তো চোর! হঠাৎ ভিডিওতে শব্দ এলো। আমাদের বাবার গলা। কে ওখানে? চোর চমকে উঠল, ক্যামেরা নিচের দিকে পড়ে গেল। আমরা শুধু পায়ের শব্দ শুনতে পেলাম, কেউ দৌড়াচ্ছে। তারপর ভিডিও শেষ হয়ে গেল। এটা কবে রেকর্ড করা হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম, আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। অর্ক ফাইলের প্রপার্টি চেক করল। ৭ বছর আগে। বাবা-মার মৃত্যুর ২ বছর আগে। কি কেউ আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল? আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে, কে ভিডিও রেকর্ড করেছিল? অর্ক চিন্তিত স্বরে বলল। চোর কি নিজেই ভিডিও করছিল? কিন্তু কেন? আমরা আরও ভালো করে দেখার জন্য ভিডিওটা আবার চালালাম। এবার আমরা ধীরে ধীরে দেখলাম। যখন চোর ড্রয়ার খুলছে, আমি স্ক্রিন ফ্রিজ করলাম। দেখো, আমি চিৎকার করে উঠলাম। ওই ড্রয়ারটা! কি হয়েছে? অর্ক জিজ্ঞেস করল। বাবা আমাকে বলেছিলেন সেই ড্রয়ারে উনি গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখতেন। সেখানে কি ছিল যে চোর খুঁজছিল? অর্ক একটু ভেবে বলল, তুমি কি জানো ড্রয়ারে কি ছিল? আমি মাথা নাড়লাম। না, বাবার মৃত্যুর পর আমরা বাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমি কখনো চেক করিনি। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর অর্ক বলল, আপা, তুমি কি লক্ষ্য করেছ ভিডিওতে আমাদের বাবা-মায়ের মৃত্যুর দুর্ঘটনা আর এই চুরির মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে? আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। তুমি কি বলতে চাইছ? আমি নিশ্চিত না, অর্ক বিটবিট করল। কিন্তু এটা অদ্ভুত যে এই ভিডিও বাবার হার্ড ড্রাইভে ছিল, ডিলিট করা অবস্থায়। কি ভাবছ তুমি? আমি জিজ্ঞেস করলাম। অর্ক গম্ভীর মুখে বলল, আমি ভাবছি চোর কি খুঁজছিল? আর বাবা কেন এই ভিডিও রেখেছিলেন? আমার মনে হয় আমাদের আরও গভীরে যেতে হবে। সেই রাতে আমরা ঠিক করলাম আমাদের পুরানো বাড়ি দেখতে যাব। বাড়িটা এখনও বিক্রি হয়নি, খালি পড়ে আছে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। আমার স্বামীকে বললাম অর্কের সাথে পুরানো বাড়ি দেখতে যাচ্ছি। বাবা-মায়ের মৃত্যুর পর আমি সেখানে কখনো যাইনি। পুরানো বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বুক ধড়ফড় করতে লাগল। বাড়িটা ধুলো ভরা, জায়গা জায়গা জাল পড়েছে। আমরা ভেতরে ঢুকলাম। আপা, উপরে যাই, অর্ক বলল। বাবা-মার বেডরুমে গিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ঠিক যেমন ভিডিওতে দেখেছিলাম। বেডরুমে ঢুকে আমরা সেই ড্রয়ারটা খুঁজতে লাগলাম। কিন্তু বেডরুমে কোনো আসবাবপত্র ছিল না। সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। আমি হতাশ হয়ে বললাম। অর্ক ঘর পরীক্ষা করতে লাগল।
মেঝেটা দেখো, সে হঠাৎ বলল। ওখানে কি একটা আছে কি? আমি দেখলাম মেঝেতে একটা লুজ বোর্ড। অর্ক সেটা তুলে ফেলল, আর নিচে আমরা একটা ছোট গর্ত দেখতে পেলাম। ভেতরে একটা টিনের বাক্স। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। অর্ক বাক্সটা বের করে খুলল। ভেতরে কিছু কাগজপত্র আর একটা পেন ড্রাইভ। কাগজগুলো দেখে আমরা হতবাক হয়ে গেলাম। সেগুলো ছিল একটা কোম্পানির সাথে বাবার যোগাযোগের নথি। কাগজগুলোতে লেখা ছিল প্রজেক্ট অদৃশ্য ও একটা গবেষণা প্রজেক্ট যেটা বাবা তদন্ত করছিলেন। বাবা একজন সাংবাদিক ছিলেন, আমি ধীরে ধীরে বললাম। উনি কি কোনো ইনভেস্টিগেশন করছিলেন? মনে হচ্ছে, অর্ক বলল কাগজগুলো পড়তে পড়তে। এই কোম্পানি ক্রসওভার টেক, এরা অবৈধ জেনেটিক পরীক্ষা করছিল। বাবা এই তথ্য সংগ্রহ করেছিলেন প্রকাশ করার জন্য। আমরা পেন ড্রাইভটা দেখতে হবে, আমি বললাম। আমরা বাড়ি ফিরে ল্যাপটপে পেন ড্রাইভ লাগালাম। তাতে আরও ডকুমেন্ট ছিল, ছবি ছিল, আর একটা ভিডিও ছিল, আমাদের বাবার। ভিডিওতে বাবা বলছিলেন, আমি জানি না এই ভিডিও কেউ দেখবে কিনা। আমি পিটার রয় চৌধুরী, সাংবাদিক। আমি ক্রসওভার টেক নামের একটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছি। এরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, কিন্তু আমি আবিষ্কার করেছি যে তারা অবৈধভাবে মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে। আমি প্রমাণ সংগ্রহ করেছি যে তারা জোরপূর্বক মানুষকে নিয়ে এই পরীক্ষা করছে। আমি এই তথ্য প্রকাশ করতে যাচ্ছি, কিন্তু আমি জানি এটা বিপজ্জনক। গত সপ্তাহে আমার বাড়িতে কেউ ঢুকেছিল চুরি করার জন্য। আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, যেটা তাদের ধারণ করেছে। আমি নিশ্চিত তারা আমার তথ্য চুরি করতে এসেছিল। যদি আমার কিছু হয় তবে এই তথ্য প্রকাশ করতে হবে। আমি আমার সব তথ্য এই পেন ড্রাইভে রেখেছি। আমার পরিবারকে বিপদে ফেলতে চাই না, কিন্তু সত্য প্রকাশ করা আমার কর্তব্য। আমি আমার ভাই নিখিলকে এটা দিয়েছি, কিন্তু তাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি এটা লুকিয়ে রাখছি যাতে যথাসময়ে প্রকাশিত হতে পারে। ভিডিও শেষ হল। আমি আর অর্ক চুপচাপ বসে রইলাম। আমাদের চোখে অশ্রু। বাবা-মার মৃত্যু একটা দুর্ঘটনা ছিল না, অর্ক অবশেষে বলল, তার কণ্ঠ ভারী। ওই কোম্পানি তাদের হত্যা করেছে কি? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা কি পুলিশে যাব? 7 বছর হয়ে গেছে, অর্ক বলল। কিন্তু হ্যাঁ, আমাদের যেতে হবে। আর মামাকেও জিজ্ঞেস করতে হবে, নিখিল মামা। তিনি নিশ্চয়ই এ ব্যাপারে জানেন। আমরা নিখিল মামাকে ফোন করলাম। তিনি অন্য শহরে থাকেন, আমরা তাকে বললাম যে আমরা তার সাথে দেখা করতে চাই। তিনি চমকে উঠলেন যখন শুনলেন আমরা কি আবিষ্কার করেছি। তোমরা কিছু করো না, তিনি সাবধান করলেন। আমি আসছি। ওই পেন ড্রাইভটা সুরক্ষিত রাখো। সেই রাতে আমরা দুজন অস্বস্তিতে ছিলাম। আমার মনে হচ্ছিল কেউ আমাদের উপর নজর রাখছে। আমি স্বামীকে কিছু বলিনি, কারণ তাকে বিপদে ফেলতে চাইনি। অবিক আর মালিনীকেও না। পরদিন সকালে নিখিল মামা এলেন। তিনি খুব চিন্তিত দেখাচ্ছিলেন। আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, তিনি বললেন। তোমাদের বাবা আমাকে সব বলেছিলেন। আপনি জানতেন? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, নিখিল মামা মাথা নাড়লেন। তোমাদের বাবা আমাকে বলেছিলেন যে তিনি কি অনুসন্ধান করছিলেন। আমি তাকে সাহায্য করছিলাম। তিনি যখন পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করেছিলেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তথ্যগুলো প্রকাশ করার। কিন্তু তার আগেই তারা তাদের হত্যা করল, অর্ক শেষ করল। নিখিল মামা মাথা নাড়লেন। হ্যাঁ, তাদের গাড়ির ব্রেক ফেইল করানো হয়েছিল। আমি জানতাম এটা একটা হত্যাকাণ্ড, কিন্তু আমার কাছে প্রমাণ ছিল না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং তথ্যগুলো লুকিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম একদিন আবার এই তদন্ত শুরু করব, কিন্তু আপনি কেন আমাদের বলেননি? আমি রাগে কাঁপতে লাগলাম। আমি তোমাদের রক্ষা করতে চেয়েছিলাম, নিখিল মামা ম্লান হাসি দিলেন। তোমরা তখন অল্প বয়সী ছিলে। আর ক্রসওভার টেক খুব শক্তিশালী। তারা তোমাদেরও ক্ষতি করতে পারত। এখন কি করব? অর্ক জিজ্ঞেস করল। এখন আমাদের কাছে প্রমাণ আছে, নিখিল মামা বললেন। আমরা পুলিশে যাব। কিন্তু আগে আমাদের আরও তথ্য সংগ্রহ করতে হবে। ক্রসওভার টেক এখনও আছে, তারা এখন নিউ লাইফ বায়োটেক নামে পরিচিত। আমি আমার স্বামীকে জানাতে চাই, আমি বললাম। বলো, নিখিল মামা বললেন। কিন্তু সাবধানে। কাউকে বিশ্বাস করো না। আমি দেবাশিসকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সব প্রমাণ দেখার পর সে বুঝল। সে আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিল।
পরের কয়েকদিন আমরা নিউ লাইফ বায়োটেক সম্পর্কে তথ্য সংগ্রহ করলাম। এটা একটি বড় কোম্পানি যারা জেনেটিক থেরাপি নিয়ে কাজ করে। তাদের সিইও হচ্ছেন রাজীব সেন, একজন বিখ্যাত বিজ্ঞানী। ইন্টারনেটে অনুসন্ধান করে আমরা আবিষ্কার করলাম যে রাজীব সেন এবং আমাদের বাবা একসময় সহপাঠী ছিলেন কলেজে। তারা একসাথে পড়াশোনা করেছিলেন, কিন্তু কোনো এক সময় তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এটা আশ্চর্যজনক, অর্ক বলল। বাবা কখনো রাজীব সেন সম্পর্কে উল্লেখ করেননি কি? হতে পারে ইচ্ছে করেই, আমি বললাম। যদি তারা শত্রু হয়ে থাকে গু? নিখিল মামা বিচলিত হয়ে বললেন, আমি এটা জানতাম না। তোমাদের বাবা কখনো রাজীব সম্পর্কে আমাকে বলেননি। এটা নতুন তথ্য। আমরা আরও খোঁজ করে জানলাম যে রাজীব সেন আমাদের শহরে আসছেন একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। তিনি অদৃশ্য নামের একটি নতুন জেনেটিক থেরাপি প্রজেক্ট সম্পর্কে বক্তৃতা দেবেন। অদৃশ্য? আমি চমকে উঠলাম। বাবার কাগজপত্রেও এই নাম ছিল, প্রজেক্ট অদৃশ্য। আমাদের সেই কনফারেন্সে যেতে হবে, দেবাশিস বলল। আমরা রাজীব সেনকে দেখতে হবে। কনফারেন্সের দিন আমরা সবাই গেলাম, আমি, দেবাশিস, অর্ক আর নিখিল মামা। আমাদের পরিকল্পনা ছিল রাজীব সেনকে দেখা, তার বক্তৃতা শোনা, আর যদি সম্ভব হয় তাকে কিছু প্রশ্ন করা। বক্তৃতা শুরু হল। রাজীব সেন, এক লম্বা, রোগা, চশমা পরা ব্যক্তি, মঞ্চে উঠলেন। তিনি প্রজেক্ট অদৃশ্য সম্পর্কে বলতে শুরু করলেন, একটি গবেষণা যা মানুষের ডিএনএ পরিবর্তন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। আমাদের গবেষণা মানবজাতির জন্য একটি বিশাল অগ্রগতি, তিনি ঘোষণা করলেন। আমরা মানব ডিএনএ পরিবর্তন করে জেনেটিক রোগ দূর করতে পারি। প্রশ্নোত্তর পর্বে নিখিল মামা হাত তুললেন। আপনার গবেষণার জন্য আপনি কি অবৈধভাবে মানুষের উপর পরীক্ষা করেছেন? সমগ্র হলঘরে নিস্তব্ধতা নেমে এল। রাজীব সেন কয়েক মুহূর্ত নিখিল মামার দিকে তাকিয়ে রইলেন। একটি অদ্ভুত প্রশ্ন, তিনি হাসলেন। না, সব পরীক্ষা আইনসম্মত এবং নৈতিকভাবে করা হয়েছে। পিটার রয় চৌধুরীকে চেনেন? নিখিল মামা আবার জিজ্ঞেস করলেন। রাজীব সেনের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। হ্যাঁ, আমরা কলেজে একসাথে পড়েছিলাম। দুঃখজনকভাবে তিনি একটি দুর্ঘটনায় মারা গেছেন। আপনি কি জানেন যে তিনি আপনার কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছিলেন? নিখিল মামা জিজ্ঞেস করলেন। হলঘরে গুঞ্জন শুরু হল। রাজীব সেন চমকে উঠলেন, তারপর নিজেকে সামলে নিলেন। আমি জানি না আপনি কি বলছেন, তিনি শান্তভাবে বললেন। পিটার আমার বন্ধু ছিলেন। আমি তার মৃত্যুতে খুব দুঃখিত। কনফারেন্স শেষে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। রাজীব সেন বেরিয়ে আসতেই নিখিল মামা তার সামনে দাঁড়ালেন। আমরা জানি আপনি কি করেছেন, নিখিল মামা বললেন। আমাদের কাছে প্রমাণ আছে। রাজীব সেন চারপাশে তাকালেন, তারপর নিচু স্বরে বললেন, আমার অফিসে আসুন। আমরা সেখানে কথা বলব। রাজীব সেনের অফিস ছিল একটি বড় বিল্ডিংয়ে। আমরা সবাই সেখানে গেলাম। তিনি আমাদের একটি ঘরে নিয়ে গেলেন, দরজা বন্ধ করলেন। আপনারা কি চান? তিনি জিজ্ঞেস করলেন। সত্য, আমি বললাম। আমরা জানি আপনি আমাদের বাবা-মাকে হত্যা করেছেন। রাজীব সেন আমার দিকে তাকালেন, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। তুমি পিটারের মেয়ে? আমি দেখতেই পারছিলাম। আমরা জানি প্রজেক্ট অদৃশ্য সম্পর্কে, অর্ক বলল। আমরা জানি আপনি মানুষের উপর অবৈধ পরীক্ষা করেছেন। রাজীব সেন দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা বুঝতে পারছ না। আমি যা করছি তা মানবজাতির কল্যাণের জন্য। আমি রোগমুক্ত একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাই। মানুষকে জোর করে পরীক্ষার বিষয় বানিয়ে, দেবাশিস রাগে বলল। কিছু ত্যাগ স্বীকার করতেই হয় বৃহত্তর কল্যাণের জন্য, রাজীব সেন বললেন। পিটার বুঝতে পারেনি। সে আমার কাজ ধ্বংস করতে চেয়েছিল। তাই আপনি তাকে হত্যা করলেন, আমি বললাম, রাগে কাঁপতে কাঁপতে। আমি তাকে বারবার বলেছিলাম থামতে, রাজীব সেন বললেন। কিন্তু সে শুনেনি। আমার কোনো বিকল্প ছিল না। এই স্বীকারোক্তি শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমি দেখলাম নিখিল মামা ধীরে ধীরে তার জ্যাকেটের পকেট থেকে কিছু একটা বের করলেন, একটা রেকর্ডার। আমাদের কাছে এখন প্রমাণ আছে, নিখিল মামা বললেন, রেকর্ডারটা দেখিয়ে। রাজীব সেনের চোখে আতঙ্ক ফুটে উঠল। তোমরা এটা করতে পারবে না। আমার গবেষণা অসংখ্য মানুষকে বাঁচাবে। আপনার গবেষণা মানুষকে হত্যা করেছে, অর্ক বলল। আমাদের বাবা-মাকে হত্যা করেছে। হঠাৎ রাজীব সেন একটি বোতাম টিপলেন, আর আমরা দরজা খোলার শব্দ শুনতে পেলাম। দুজন লোক ঘরে ঢুকল, নিরাপত্তারক্ষী। এদের বের করে দাও, রাজীব সেন আদেশ দিলেন।
এবং ওর কাছ থেকে রেকর্ডারটা নাও। নিরাপত্তা রক্ষীরা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল, কিন্তু হঠাৎ দরজা আবার খুলে গেল। পুলিশ ঢুকে এল। রাজীব সেন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে পিটার রয় চৌধুরী এবং অনিতা রয় চৌধুরীর হত্যার অভিযোগে, একজন পুলিশ অফিসার ঘোষণা করলেন। আমরা বিস্মিত হয়ে দেখলাম পুলিশ রাজীব সেনকে হাতকড়া পরাচ্ছে। নিখিল মামা আমাদের দিকে ফিরলেন। আমি আগেই পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি বললেন। বাইরে তারা আমাদের কথা শুনছিল। রাজীব সেনকে নিয়ে যাওয়া হল। পরবর্তী কয়েক সপ্তাহ আমাদের জীবনে অবিশ্বাস্য ছিল। রাজীব সেনের বিরুদ্ধে মামলা হল, আর আমাদের বাবা মায়ের সংগ্রহ করা সব প্রমাণ পেশ করা হল। প্রজেক্ট অদৃশ্যর সত্য প্রকাশিত হল, কিভাবে তারা অসহায় লোকদের ধরে নিয়ে তাদের উপর জেনেটিক পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে অনেকেই মারা গিয়েছিল। রাজীব সেন দোষী সাব্যস্ত হলেন আর যাবজ্জীবন কারাদণ্ড পেলেন। আমাদের বাবা মায়ের আত্মা শান্তি পেল। সেই ঘটনার 1 বছর পর আমরা একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম, চৌধুরী ফাউন্ডেশন ফর এথিক্যাল সায়েন্স। এর উদ্দেশ্য ছিল নৈতিক বিজ্ঞান গবেষণাকে উৎসাহিত করা এবং অবৈধ পরীক্ষার বিরুদ্ধে লড়াই করা। আমরা আমাদের বাবা মায়ের স্মৃতিতে এটি প্রতিষ্ঠা করেছিলাম। অর্কের বানানো সফটওয়্যারটি আমাদের পরিবারের স্মৃতি সংরক্ষণ করে রেখেছে। কখনো কখনো আমরা একসাথে বসে পুরানো ছবি আর ভিডিও দেখি, বাবা মায়ের স্মৃতিচারণ করি। আর এখন যখনই নতুন কম্পিউটার প্রোগ্রাম শেখার কথা আসে, আমি সবসময় আমার ছোট ভাই অর্ককে ডাকি। সেই দিন যখন সে আমাকে টাইপিং শেখাতে চেয়েছিল, তখন আমি জানতাম না যে তার সাহায্যে আমরা একটি এত বড় রহস্য উন্মোচন করব। সেই সাধারণ কম্পিউটার শেখার সেশন আমাদের জীবন বদলে দিয়েছে। জীবন অদ্ভুত। কখনো কখনো আমরা জানি না আমাদের চারপাশে কি ঘটছে, কোনো অদৃশ্য বন্ধন আমাদের আবদ্ধ করে রেখেছে। আমাদের বাবা মায়ের মৃত্যুর রহস্য উন্মোচন করে আমরা শুধু ন্যায়বিচার পাইনি, আমরা আবিষ্কার করেছি যে সত্য, যতই কঠিন হোক না কেন, সবসময় প্রকাশিত হয়। আজ আমি আমার পরিবারের সাথে শান্তিতে বাস করি, জেনে যে আমাদের বাবা মায়ের আত্মাগুলি শান্তিতে বিশ্রাম নিচ্ছে, আর তাদের সাহসী কাজ শেষ পর্যন্ত সফল হয়েছে। প্রতিদিন কম্পিউটারে কাজ করার সময় আমি মনে রাখি সেই দিনটির কথা, যেদিন অর্ক আমাকে টাইপিং শিখিয়েছিল এবং আমাদের জীবন চিরতরে বদলে গিয়েছিল। সত্যি, যদি আপনি কখনো ভাবেন যে সাধারণ মুহূর্তগুলো অর্থহীন, তাহলে আবার ভাবুন। কারণ কখনো কখনো সবচেয়ে সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে অসাধারণ আবিষ্কারের দিকে নিয়ে যায়। আর সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য, আমরা কখনোই জানি না কোনো ছোট্ট ঘটনা আমাদের জীবনের পথ বদলে দেবে।